বহু ভয়ঙ্কর দেবদেবী বিরাজ করেন সেখানে। তাদের মুখ পশুর মতো, তাদের ক্ষমতা অপরিসীম। মৃতরা জেগে বসে থাকেন একা একা, খাবার খান, বিশ্রাম নেন, থাকে বিনোদনের ব্যবস্থাও। তাদের হাজার বছর ধরে পাহারা দেয় মানুষমুখী এক সিংহ। ধুধু করে মরুভূমি সেখানে, আবার পৃথিবীর দীর্ঘতম নদী বয়ে যায় তার পেট চিরে। পৃথিবীর সব থেকে রহস্যময় দেশে আজ আপনাদের স্বাগত জানায় স্ক্যাটার্ড থটস। চলুন মিশর যাই আজ। যেতেই হবে। শুভম যে অসুস্থ হয়ে পড়ছে নইলে। কি? শুভমের কি হয়েছে তা একমাত্র ওখানে গেলেই জানা যাবে। তবে চোখ বন্ধ করুন, রওনা দেওয়া যাক মিশরের পথে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, লেখক কল্যাণ সরকারের লেখা মৃত্যুর অন্তিম চুম্বন। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটটা ছেড়েছে প্রায় আধ ঘন্টা হতে চলল। ঘড়িতে এখন ঠিক সকাল 7:10। আমাদের গন্তব্য মিশরের রাজধানী শহর কায়রো। দুবাইয়ের সময় ভারতের সময়ের থেকে প্রায় ঘন্টা দেড়েক পিছিয়ে। অর্থাৎ কিনা এখন যদি আমি কলকাতায় আমার লি রোডের ফ্ল্যাটে বসে থাকতাম, তাহলে আমার ঘড়িতে সময় দেখাতো সকাল 8:40। গতকাল কলকাতার নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সন্ধ্যা 7:20 ফ্লাইটে ওঠার পর সেটা আমাদের তিনজনকে, অর্থাৎ আমাকে, ধ্রুবকে আর শুভমকে ভারতীয় সময় 12:30 নাগাদ দুবাই এয়ারপোর্টে নামিয়ে দেয়। কলকাতা থেকে কায়রো যাওয়ার পথে বেশিরভাগ ফ্লাইটই দুবাই ডিক্সবিতে একটা 7-8 ঘন্টার হল্ট দেয়। আমাদের ফ্লাইটটাও প্রায় 8 ঘন্টা মতো হল্ট দিয়ে এখন পুনরায় উড়ান দিয়েছে কায়রোর উদ্দেশ্যে। মিশর, এই নামটা ছোটবেলা থেকে যতবারই শুনেছি একটা একটা আলাদা উত্তেজনা অনুভব হয়েছে। মিশর মানেই আমার কাছে 4000 বছরের পুরনো এক সভ্যতা, যার নেপথ্যে লুকিয়ে রয়েছে বহু রহস্যের ইতিহাস। মনে মনে এটা ভেবেই শিহরণ অনুভব করছি যে আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছতে চলেছি আমার বহু আকাঙ্ক্ষিত উট, পিরামিড, বালি আর নীল নদের রহস্য ভরা দেশ ইজিপ্টে। আমাদের এই রোমাঞ্চকর অভিযানটা যে আরও রুদ্ধশ্বাস হয়ে উঠবে তার পূর্ণ বিশ্বাসও আমার রয়েছে। আর আমার এই বদ্ধমূল বিশ্বাসের পিছনে কারণ একজনই। তিনি হলেন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর ধ্রুবজ্যোতি সেন। নিজে ডাক্তার হওয়ার সুবাদে ডক্টর ধ্রুবজ্যোতি সেনের নাম আমার আগে শোনা থাকলেও পরিচয় সেভাবে কোনোদিনই হয়নি। বছর দুয়েক আগে চেন্নাইতে আয়োজিত একটা ডক্টর সেমিনারে প্রথম আলাপ হয়েছিল মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর ধ্রুবজ্যোতি সেনের সাথে। প্রথম দর্শনেই 35 বর্ষীয় ধ্রুব তীক্ষ্ণ চাহনি ও বুদ্ধিদীপ্ত কথা বলার ধরন আমাকে বেশ আকর্ষণ করেছিল। অবশ্য ধ্রুবকে নিয়ে তারপরের ঘটনা আরও চমকপ্রদ ছিল। ভালো করে বললে সেই ঘটনার পর থেকেই আমি ধ্রুবর অন্ধ অনুরাগীতে পরিণত হয়েছি। সেবার আমার বন্ধু অমিত চৌধুরীর একমাত্র মেয়ে শ্রুতির ভয়ঙ্কর রকমের জীবন সংকট দেখা দিয়েছিল। সেই সময় আমায় সাহায্য করতে এগিয়ে এসেছিল ধ্রুব। ও অসম্ভব বুদ্ধিমত্তা এবং সাহসিকতার সাথে যেভাবে শ্রুতির জীবন রক্ষা করেছিল সেটা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দেয়। তবে সেই ঘটনা না হয় অন্য একদিন শোনাব। শুধু সুবিধার খাতিরে এইটুকু জানিয়ে রাখি, ধ্রুব আর 5টা নর্মাল সাইকিয়াট্রিস্টের মতো একদম নয়। ও একাধারে প্যারাসাইকোলজি এবং অপরদিকে পৃথিবীর আদিমতম কৌশল ব্ল্যাক ম্যাজিক, এই দুটি বিষয়েই সমানভাবে মাহিরত হাসিল করেছে। বর্তমানে ধ্রুব প্রেত তত্ত্ব নিয়ে উচ্চতর পড়াশোনা করছে, তার সাথে প্রেত চর্চা বিষয়েও গবেষণা করে চলেছে।
ঠিক সেই কারণেই ধ্রুব যখন নিজেই শুভমকে নিয়ে ইজিপ্ট আসার কথা বলেছে, তখন আমি নিশ্চিত কিছু না কিছু অবশ্যই ঘটতে চলেছে, যার আগাম আভাস ও পেয়ে গেছে। কলকাতা থেকে দুবাই আসার পথে আমি বসেছিলাম শুভ আর ধ্রুবর মাঝখানের সিটটাতে। কিন্তু কেন জানি না এইবার দুবাই থেকে কায়রো যাওয়ার পথে ধ্রুব আগে ভাগেই এসে নিজে মাঝখানের সিটটায় বসে পড়ল। মনে হলো ও যেন শুভমের সাথে একটু কথা বলতে চায়। কাল রাত থেকে এতটা সময় ধরে আমরা একসাথে রয়েছি, কিন্তু তার মধ্যেও শুভম হাতে গোনা কয়েকটা প্রয়োজনীয় কথা ছাড়া বিশেষ কোনো কথাবার্তাই বলেনি। আমি বেশিরভাগ সময়ই ওর মধ্যে যেন কেমন একটা অন্য মনস্কতা লক্ষ্য করছি। তা শুভম বাবু, এই কয়েক মাসের মধ্যে নতুন কিছু করলে নাকি? সহজ সরল এবং একদম স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করল ধ্রুব। ধ্রুবর এই প্রশ্নের কোনো উত্তরই দিল না শুভম। ও একইভাবে ফ্লাইটের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। জানলার বাইরে তখন দিগন্ত বিস্তৃত সাদা শূন্যতা দেখা যাচ্ছে। তুলোর মতো জমাট মেঘগুলো এখন আমাদের থেকে অনেক নিচে চলে গেছে। বুঝতে পারলাম না ধ্রুবর কথাটা কি শুভম আদৌ শুনতে পেয়েছে, নাকি এখনো ওর চিন্তা জুড়ে শুধু সেই কথাটা, আমুনিস আনা আন্তাজির। কলকাতার বিখ্যাত ব্যারিস্টার মিস্টার শুভঙ্কর মিত্র কিছুদিন আগে আমায় ফোন করেছিলেন। ওনার ছোট ছেলে শুভমের মধ্যে নাকি বেশ কয়েকদিন ধরে একটা অস্বাভাবিক লক্ষণ দেখা গিয়েছে। তাই একটিবার গিয়ে ওনার ছেলেকে দেখে আসার অনুরোধ করছিলেন। তবে শুভঙ্কর বাবুর মুখে শুভমের কথা শুনে আমি যতদূর বুঝেছিলাম তাতে ওর কোনো সাধারণ মেডিসিন ডক্টরের প্রয়োজন নেই। কথা অনুযায়ী পরদিন সন্ধ্যা 6:30 নাগাদ শুভঙ্কর বাবুদের যাদবপুরের বাসায় পৌঁছলাম। অবশ্যই আমার সঙ্গী ছিল দি ওয়ান অ্যান্ড অনলি ডক্টর ধ্রুবজ্যোতি সেন। শুভঙ্কর বাবু নিজেই দরজা খুললেন। আমি শুভঙ্কর বাবুকে বরাবরই মিতভাষী গুরুগম্ভীর মানুষ হিসেবে চিনতাম, কিন্তু আজ ওনাকে দেখে আমি বেশ অবাকই হলাম। ধ্রুবর সাথে পরিচয় হওয়া মাত্রই উনি ধ্রুবর একটা হাত নিজের 2 হাতের মধ্যে চেপে ধরে উত্তেজিত গলায় বললেন, ডক্টর, আমার ছেলেটাকে আপনি বাঁচান, নাহলে ও পাগল হয়ে যাবে। প্লিজ প্লিজ কিছু করুন, প্লিজ হেল্প আস। কথাটা বলেই হাউমাউ করে বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়লেন শুভঙ্কর বাবু। ধ্রুব ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, শুভঙ্কর বাবু, আপনি প্লিজ একটু শান্ত হন, আর আমাকে একটু খুলে বলুন কি হয়েছে আপনার ছেলের। দেখুন, যতটা সম্ভব ক্লিয়ার বললে আমার হয়তো রোগ সম্পর্কে ধারণা করতে সুবিধা হবে। আমরা দুজন একটা সোফায় বসলাম। আমাদের ঠিক মুখোমুখি একটা চেয়ারে বসলেন শুভঙ্কর বাবু। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর উনিই শুরু করলেন। শুভম আমার ছোট ছেলে। আমার ছেলে বলে বলছি না, ওর মতো হাসি খুশি প্রাণোচ্ছল মিশুকে ছেলে সত্যি আজকালকার দিনে বিরল। বছরখানেক আগে ওর কলেজের ডিগ্রি সম্পূর্ণ হয়েছে। পড়াশোনার সাথে সাথেই খুব ছোট থেকে ওর আঁকার হাতও খুব সুন্দর ছিল। কলেজ শেষ হওয়ার পর ও সারাক্ষণ বাড়িতে আঁকাতেই ডুবে থাকতো। কোনো বাজে আড্ডা বা নেশা এসব কোনোদিন ছিল না ওর। শুভমের ইচ্ছা ও একজন আর্টিস্ট হবে, আর বিশ্বাস করুন আমরা ওর ইচ্ছায় কখনো বাধা দিইনি, বরং সব সময় ওকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। দিন 5 আগের ঘটনা, হঠাৎ গভীর রাতে শুভমের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। শুভম তো ঘরে একা শোয়, তাহলে এত রাতে কার সাথে চিৎকার করছে? আমি আর ওর মা বেশ অবাক হই। আমরা ওর দরজায় ধাক্কা দিই। দরজার আওয়াজ শুনে আমার বড় ছেলে সোহম
তার সদ্য বিবাহিতা স্ত্রীও বাইরে বেরিয়ে আসে, কিন্তু শুভম দরজা খোলে না। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি এবং ডাকাডাকির পর শুভম দরজা খোলে। ওকে দেখেই খুব বিধ্বস্ত লাগছিল। ওর চোখে মুখে স্পষ্ট একটা ভয়ের ছাপ ছিল। শুভম আমাদের জানায় ও ঘুমিয়েছিল, তাই কোনো চিৎকার ওর কানে আসেনি। কিন্তু আমরা নিশ্চিত ছিলাম সেই রাতের ওই চিৎকার শুভমেরই ছিল। পরের দিনটা ছিল রবিবার, ছুটির দিন, তাই সবাই বাড়িতেই ছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর গত রাতের ঘটনাটা অনেকটাই মলিন হয়ে গিয়েছিল আমাদের মন থেকে। কিন্তু হঠাৎ শুভম এসে আমাদের জানালো সে মিশর যেতে চায়। ওকে নাকি কাল সারা রাত কেউ ডেকেছে। ওর কথা শুনে বাস্তবিকই আমরা সবাই হতভম্ব হয়ে পড়েছিলাম। ওকে জিজ্ঞাসা করে জানতে পারলাম কেউ সারা রাত ওর কানের মধ্যে ফিস ফিস করে বলে গেছে, আমুনিশ, আনা আনা তাজির। প্রথম দিকে ব্যাপারটাকে আমরা অতটা গ্রাহ্য করিনি, কিন্তু বিশ্বাস করুন ডক্টর সেন, ছেলেটার মধ্যে সেই দিন থেকে কেমন যেন একটা পরিবর্তন এসে গেল। অত হাসি খুশি একটা ছেলে সারা দিন চুপচাপ নিজের ঘরের মধ্যে বসে থাকে, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে, সারা রাত জেগে থাকে। ওর ঘর থেকে রোজ রাতে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। এমন মনে হয় ও যেন কারোর সাথে খুব ঝগড়া করছে, কিন্তু কি ভাষায় কথা বলে কিছুই বুঝতে পারি না। একটু থামলেন শুভঙ্কর বাবু। মালবোরোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করলেন। নিঃশব্দে বেশ কয়েকবার ধোঁয়া ছেড়ে একটু হতাশার সুরে আবার বলতে শুরু করলেন, আগে শুভম খুব সুন্দর ছবিগুলো আঁকত, কিন্তু এখনো কি ছবি আঁকে তার কিছুই আমরা বুঝি না। ওকে জিজ্ঞাসা করলেই বলে মিশর আঁকছি। জানেন, এই কদিনেই ওর শরীর মারাত্মক রকমের ভেঙে গেছে। চোখের নিচে কালি পড়েছে, গায়ের চামড়া খসখস হয়ে গেছে, এমনকি চোখটাও বড্ড নিষ্প্রাণ লাগে এখন। কথাবার্তা খুব কমই বলে আজকাল, আর কথা বললেও মাত্র দুটো কথাই বলে, মিশর যেতে চায় আর আমুনিশ, আনা আনা তাজির। প্লিজ ডক্টর, আমার ছেলেটাকে ঠিক করে দিন। আমি আর কিচ্ছু চাই না। এইভাবে আমার ছেলেটা বেশি দিন বাঁচবে না। সমস্ত ঘটনা শুনে ধ্রুব গভীরভাবে কিছু চিন্তা করল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনুন শুভঙ্কর বাবু, আমি কথা তো দিতে পারছি না, তবে এটুকু বলতে পারি আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। বাই দ্য ওয়ে, শুভম এখন কোথায়? ও নিজের ঘরেই আছে। আসুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। শুভঙ্করবাবু একটা দরজা ভেজানো ঘরের সামনে আমাদের নিয়ে এলেন। উনি দরজা ঠেলে ভিতরে ঢুকতেই যাচ্ছিলেন, কিন্তু ধ্রুব ওনাকে বাধা দিলেন। ধন্যবাদ। এবার আপনি একটু বাইরে হলরুমে অপেক্ষা করুন, আমি শুভমের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। শুভঙ্করবাবু চলে গেলে আমি আর ধ্রুব দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ঘরটা খুব বেশি বড় নয়। একটা ছোট ওয়ার্ড্রব, একটা ড্রেসিং টেবিল আর একটা সিঙ্গেল বেড। এছাড়া আসবাবপত্র বলতে ঘরের কোণে একটা টেবিল ও দুটো চেয়ার, যার একটার মধ্যে বসে শুভম আপন মনে কিছু যেন একটা এঁকে চলেছে। ঘরের চারদিকে স্ট্যান্ডের মধ্যে লাগানো ড্রয়িং বোর্ডে বিভিন্ন ধরনের হাতে আঁকা ছবি, যার বেশিরভাগই ছিল ফিমেল পোর্ট্রেট। ধ্রুব খুব মনোযোগ দিয়ে সবগুলো ছবি একবার দেখল। তারপর সে শুভমের সামনে গিয়ে দাঁড়ালো। শুভম ঘাড় ঘুরিয়ে একবার আমাদের দিকে তাকালো, তারপর আবার নিজের আঁকায় মন দিল।
শুভমের বয়স কত হবে, বড়জোর 22-23। তবে ওর মাথার উস্কো খুস্কো চুল, শুকনো ঠোঁট আর রাত জাগা ক্লান্ত দুটো লাল চোখ দেখলে সহজেই বোঝা যাচ্ছে শুভঙ্করবাবু একটুও বাড়িয়ে বলেননি। এটা কি আঁকছো শুভম? নরম সুরেই কথাটা জিজ্ঞেস করল ধ্রুব। মিশর আঁকছি। মুখ না তুলেই জবাব দিল শুভম। আমি শুভমের আঁকাটা মনোযোগ দিয়ে দেখলাম। ও একটা রাতের মরুভূমির ছবি আঁকছে, যার বহু দূরে দেখা যাচ্ছে ক্ষুদ্র কালো ত্রিভুজের মতো দুটো পিরামিড। কিন্তু এটা কি? ছবিটা ভালোভাবে দেখেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। মরুভূমির বালির উপর রক্তাক্ত অবস্থায় একটা ছেলে মরে পড়ে রয়েছে, যার মুখটা অবিকল শুভমের মতো। টেবিলের ওপর এলোমেলো করে রাখা শুভমের আরও কিছু ড্রয়িং করা কাগজ ছিল। ধ্রুব সেগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বলল, আমি তোমায় মিশর নিয়ে যেতে পারি, যাবে আমার সঙ্গে? কথাটা শুনেই শুভম মাথা তুলে তাকালো। ওর নিষ্প্রাণ চোখেও যেন হাজার বাতির আলো খেলে গেল। হ্যাঁ, নিয়ে যেতে পারি, কিন্তু আমার যে একটা শর্ত আছে। ধ্রুব আর চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শুভমের দিকে। ওর ঠোঁটের কোণে ফুটে উঠছে রহস্যময় মুচকি হাসি। শুভম এবার উত্তেজিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সব শর্তে রাজি। আমি আপনার কথা শুনলে আপনি সত্যিই নিয়ে যাবেন তো আমায়? মিথ্যে কথা বলছেন না তো আপনি? ধ্রুব একটা চেয়ার টেনে নিয়ে শুভমের গা ঘেঁষে বসল। তারপর সোজাসুজি শুভমের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি আমায় সব সত্যি কথা বলো, আমি তোমাকে অবশ্যই মিশর নিয়ে যাব। একটু থেমে ধ্রুব আবার বলল, আচ্ছা শুভম, তুমি কেন মিশর যেতে চাও? আমুনিস আনা আন্তাজির এই কথাটা তোমায় কে বলেছে? আর রোজ রাত্রে তোমার সঙ্গে কি হচ্ছে? এই প্রশ্নগুলোর আমি সঠিক উত্তর চাই। শুভম একটু এদিক ওদিক দেখে নিয়ে একদম ফিসফিস করে বলল, রোজ রাতে তো আসে ওই মেয়েটা, আমাকে বলে আমুনিশ আনা আনা তাজির। ধ্রুব শুভমকে বাধা দিয়ে বলল, না না, এইভাবে না, আমি পুরো ডিটেলসে জানতে চাই। কোন মেয়ে আসে রোজ রাত্রে? শুভম এবার ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে আসে। তারপর পুনরায় চেয়ারে বসে বলতে শুরু করলো, প্রতিদিন রাতে নুবিয়া আসে আমার কাছে। ও একজন মিশরীয় মেয়ে, বহু বছর ধরে একটা কাঁচের বাক্সে বন্দি হয়ে আছে নুবিয়া। জানেন, ওর খুব কষ্ট। ও রোজ রাতে আমার কাছে এসে কাঁদে। আমি আমি ওর কাছে গেলে নাকি ও মুক্তি পেয়ে যাবে। বলুন না, নিয়ে যাবেন আমায় ওর কাছে। আমি ওকে সেই কাঁচের বাক্স থেকে মুক্তি দিতে চাই। বলুন না, যাবেন নিয়ে? আমি অবাক হয়ে দেখলাম ধ্রুব শুভমের হাতটা চেপে ধরল। তথ্যগুলো দেওয়ার জন্য ধন্যবাদ শুভম। আমি তোমায় কথা দিচ্ছি, আর কয়েকদিনের মধ্যেই আমি তোমায় নিয়ে যাব। চেয়ার ছেড়ে উঠে পড়ল ধ্রুব। শুভমের আঁকা ছবিগুলো মোবাইল দিয়ে ফটো তুলে নিল। তারপর ঘরের চারদিকে একটু ঘুরে ফিরে দেখে আমায় বলল, চলুন কুশলবাবু, এখানকার কাজ শেষ। দরজা দিয়ে বেরোতে বেরোতে ধ্রুব একটু থমকে দাঁড়ালো। পিছন ঘুরে শুভমকে জিজ্ঞেস করলো, আচ্ছা শুভম, আমুনিস কি? শুভম চিন্তিত গলায় দুবার নিজের মনেই আমুনিস আমুনিস করে বিড়বিড় করল। তারপর বলল, আমুনিশ কি সেটা তো আমি জানি না। ধ্রুব একটা স্মিত হাসি হেসে ঠিক আছে বলে বেরিয়ে এলো ঘর থেকে। ব্যারিস্টার শুভঙ্কর মিত্রের কাছে একদিনের সময় চেয়ে নিল ধ্রুব। গাড়িতে উঠেই আমি প্রথম কথা বললাম, এই যে ধ্রুববাবু, আমার দুটো প্রশ্ন আছে। আপনার প্রথম প্রশ্ন হলো আমুনিস আনা আন্তাজিরের অর্থ কি, তাই তো? মানুষের মনের কথা ধরে ফেলায় ধ্রুব যে অত্যন্ত এক্সপার্ট সেটা আমি আগেই জানি, তাই বিনা বাক্য ব্যয়ে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলাম। আনা আন্তাজির মানে হলো আমি তোমার জন্য অপেক্ষা করছি, এটা আরবিক ভাষা। আর আমুনিসটা আমার মনে হয় কারোর নাম হবে। প্রাচীন মিশরে আমুন ছিলেন সৃষ্টির দেবতা,
হতে পারে তার নাম অনুসারেই আমুনিস নামটা রাখা হয়েছে। হয়তো নুবিয়া এটাই বলতে চায় যে আমুনিস আর আমি তোমার জন্য অপেক্ষা করছি। ধ্রুবর কথাগুলো শুনে বিস্ময়ে কিছুক্ষণ হতবাক হয়ে রইলাম। তারপর বললাম, মানসিক ভারসাম্যহীন একজনের কথায় বিশ্বাস করে আপনি সত্যি সত্যি মিশর যাবেন নাকি মশাই? ধ্রুব এবার একটু গম্ভীর হয়ে বলল, সাইকিয়াট্রিস্ট যেহেতু আমি, তাই আমি যতক্ষণ না বলছি ততক্ষণ আপনি কাউকে মানসিক ভারসাম্যহীন বলতে পারেন না কুশলবাবু। তার মানে আপনি বলতে চাইছেন শুভম যা বলল সেগুলো সব বিশ্বাসযোগ্য? আমার কোনো কথার উত্তর না দিয়ে ধ্রুব আমায় জিজ্ঞেস করল, আপনি ওই ঘরের ভিতর কোনো গন্ধ পাননি? গন্ধ? কই না তো। আমি পেয়েছি তীব্র আতরের গন্ধ, তাও আবার এক রকমের নয়, 2 রকম আতরের গন্ধ পেয়েছি আমি। আমি অবাক হয়ে গেলাম ধ্রুবর কথা শুনে। আতর? ওই বাড়িতে আতর আবার কে মাখে? শুভম? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে চলন্ত গাড়ির জানলা দিয়ে রাস্তার দিকে তাকালো ধ্রুব। এর অর্থ আমি জানি ও কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছে এখন। তাই এই মুহূর্তে আমার কোনো প্রশ্নেরই উত্তর আমি পাব না। সেই দিনের পরের দিন ধ্রুব আবার আমায় নিয়ে শুভঙ্কর বাবুদের বাড়ি গেল। সেখানে সে শুভঙ্কর বাবুকে পরিষ্কার জানালো যদি ওনারা শুভমকে সুস্থ দেখতে চান তবে শুভমকে মিশর নিয়ে যেতেই হবে। শুভঙ্কর বাবুও কোনো রকম ভনিতা না করে সরাসরি হাত জোর করে ধ্রুবকে বলল, ডক্টর সেন, আপনার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন। শুধু আমার ছেলেটাকে সুস্থ করে দিন। তারপর 2 দিনের মধ্যেই জরুরি ভিত্তিক টিকিট কেটে আমরা কায়রোর বিমানে। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আমাদের বিমান অবতরণ করলো তখন ভারতীয় সময় দুপুর 12:30। কিন্তু কায়রো ভারতের সময় থেকে প্রায় 3.5 ঘন্টা পিছিয়ে থাকার জন্য তখন সেখানে সকাল 9টা বাজে। দিনের ঝলমলে আলোয় কায়রো এয়ারপোর্টটাকে আরও ঝকঝকে লাগছিল। এয়ারপোর্টের গেটের বাইরেই সারি দিয়ে দাঁড়িয়ে আছে হলুদ ট্যাক্সি। এখান থেকে আমাদের যেতে হবে ডাউন টাউন কায়রোতে। সেখানেই শাওয়ারবাই স্ট্রিটের বার্লিন হোটেলে আমাদের রুম বুক করা রয়েছে। একটা ব্যাপার দেখে বেশ অবাক হলাম। ইজিপ্টের প্রধান ভাষা আরবি হলেও এখানে হিন্দি ভাষা বেশ জনপ্রিয়। ভাড়া ঠিক করে একটা ট্যাক্সিতে উঠে বসলাম। শুভম সামনে ড্রাইভারের পাশে বসলো, আমি আর ধ্রুব বসলাম পিছনের সিটে। এয়ারপোর্ট রোড দিয়ে বেশ কিছুটা গিয়ে একটা বড় ইউটার্ন নিয়ে আমাদের গাড়ি ছুটে চলল এল ওরুবা রোড দিয়ে। জানলা দিয়ে ছুটে চলা কায়রো শহরটাকে দেখে কলকাতার সল্ট লেকের রাস্তার কথা মনে পড়ল। সেই একই রকম ঝাঁ চকচকে রাস্তা। রাস্তার দুপাশে ছোট ছোট গাছের সারি আর বহুতল বিল্ডিং। সব দৃশ্যই আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। হঠাৎ আমার চোখ গেল ধ্রুবর দিকে। ও নিজের মোবাইলের দিকে গভীরভাবে তাকিয়ে কিছু একটা দেখছে। ওর কপালের কুঁচকে যাওয়া ভ্রু দেখে বুঝলাম ও কিছু নিয়ে খুব চিন্তিত। আমি জিজ্ঞেস করলাম, মোবাইলে অত মন দিয়ে কি দেখছেন? ধ্রুব ওর মোবাইলটা আমার দিকে এগিয়ে দিল। আমি অবাক হয়ে দেখলাম শুভমের আঁকা যেই ছবিগুলোর ফটো তুলেছিল সেগুলোকেই এত মন দিয়ে দেখছে। আমি কিছুক্ষণ ছবিগুলো দেখে মোবাইলটা আবার ফিরিয়ে দিলাম। ধ্রুব একটু মুচকি হেসে আমায় জিজ্ঞেস করলো, কি বুঝলেন? কিছু নজরে এলো? এতে আবার বোঝার কি আছে? হাতে আঁকা পিরামিডের ছবি, মরুভূমির ছবি আর মমির ছবি, সবই তো মিশরের ছবি এঁকেছে। তবে মাঝে একটা আলেকজান্ডারের ছবি কেন আঁকা সেইটা বুঝলাম না। ধ্রুব একটু হেসে গলার স্বর নামিয়ে বলল, আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম শুভ মিশরের কি কি দেখতে চায়, সেইগুলো দেখলে হয়তো ওর মন ভালো হতে পারে। আমাদের গাড়ি তখন ইলগালা ব্রিজ ক্রস করে
সালাহ সালেম স্ট্রিট দিয়ে এগিয়ে চলেছে। ধ্রুব একটু থেমে আবার বলতে শুরু করলো, তবে একটা ব্যাপার কিন্তু আপনার চোখ এড়িয়ে গেল কুশলবাবু। শুভম নিজের প্রতিটা ছবি সম্পূর্ণ করে তাতে ডেট আর টাইম লিখে দিয়েছে। কিন্তু আপনি যদি ওর আগের আঁকাগুলো দেখেন তাহলে বুঝবেন এ অভ্যাস কিন্তু ওর আগে ছিল না। এরপর বাইরের দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে ধ্রুব নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, এই নতুন অভ্যাসের পেছনে কিছু একটা কারণ তো অবশ্যই আছে, কিন্তু কারণটা কি? ধ্রুব আমায় ওই ছবি দেখিয়ে কিসের ইঙ্গিত দিতে চাইলো সেটা না বুঝলেও এটুকু বুঝতে পারছি যে ধ্রুব নিশ্চিত রূপে কোনো রহস্যের আভাস পেয়েছে। আমরা যখন হোটেলে পৌঁছলাম তখন ইজিপসিয়ান ঘড়িতে সময় সকাল 10:10 আমাদের জন্য হোটেলের 4 তলায় একটা ডবল বেডরুম আর একটা সিঙ্গেল বেডরুম বুক করা ছিল। ধ্রুবর একান্তে কিছু কাজ করার আছে, তাই ও সিঙ্গেল রুমটাই পছন্দ করলো। নিজের রুমে ঢোকার আগে ধ্রুব জানিয়ে দিল যে ঘন্টা দেড়েকের মধ্যে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে। কায়রো মিউজিয়ামটা আজকে সকালের মধ্যেই ও সেরে ফেলতে চায়। ইজিপশিয়ান লোকাল রুটিকে ওরা আইস বলে, বেশ সুন্দর খেতে হয়। আমি, শুভম আর ধ্রুব সেই আইস দিয়ে চিজ টমাটার আর ফেলাফেল খেয়ে বেরিয়ে পড়লাম কায়রো মিউজিয়ামের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মিউজিয়ামের দূরত্ব হাঁটা পথে 15 মিনিট। লক্ষ্য করছিলাম মিউজিয়ামের নাম শুনে শুভমের চোখ মুখে বেশ খুশির ঝলক দেখা যাচ্ছে। ধ্রুব হাঁটতে হাঁটতেই বলল, তাহলে শুভম বাবু, ইজিপ্টে এসে এখন কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। মিউজিয়ামে নিশ্চয়ই নুবিয়াও আছে? আচ্ছা শুভম, তুমি শুধু নুবিয়ার কথা কেন বলো? তোমার আমুনিসকে দেখতে ইচ্ছা করে না? আরে আমুনিশকে তো আমি চিনিই না, তাই ওকে দেখতেও ইচ্ছে করে না। আমি তো শুধু নুবিয়াকে মুক্তি দিতে চাই। শুভমের কাল্পনিক চরিত্রগুলোকে নিয়ে ধ্রুবকে এতটা সিরিয়াস হতে দেখে নিজের মনেই হেসে ফেললাম আমি। বেলা 12টা নাগাদ আমরা মিউজিয়ামে ঢুকলাম। ঘণ্টাখানেক মিশরীয় সভ্যতার 1000 বছরের পুরনো পোশাক পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র, পুরনো মমি আর হায়ারোগ্লিফিক দেখে বেরিয়ে পড়লাম মিউজিয়াম থেকে। এর মধ্যে অবশ্য ধ্রুব একবার মিউজিয়ামের ম্যানেজারের সাথে কি একটা জানার জন্য দেখা করতে গেছিল। শুভম এই মিউজিয়াম দেখে খুবই হতাশ হয়েছে। নুবিয়াকে ও এখানে খুঁজে পায়নি। সারাক্ষণ ওর মুখে নুবিয়ার কথা শুনে শুনে মুখে কিছু না বললেও মনে মনে বেশ বিরক্ত হচ্ছিলাম। তার সাথে আরও অবাক হচ্ছিলাম এটা দেখে যে ধ্রুবর এই ব্যাপারটা নিয়ে সামান্যতম ধৈর্যচ্যুতি ঘটছে না। মিউজিয়ামের পাশেই একটা ভারতীয় রেস্টুরেন্ট জুটে যাওয়ায় দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হলো। বিদেশের মাটিতে দেশি স্বাদের ভাত, ডাল, আলু ভাজা, মুরগির ঝোল আর চাটনি খেয়ে শুধু পেট নয়, মনটাও বেশ তৃপ্ত লাগছিল। ধ্রুব জানিয়ে দিল গাড়ির ব্যবস্থাও হয়ে গেছে। বিকেল 4:30 নাগাদ ট্যাক্সি আসবে। শুভমকে আজকেই গিজার পিরামিডটা দেখিয়ে আনবে। সন্ধে নাকি ওখানে খুব সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। বিকেলে যে ট্যাক্সিওয়ালার ট্যাক্সি নিয়ে এলো সে আবার বাঙালি, নাম শামীম হাসান, বাড়ি বাংলাদেশ। বছর 4 হলো কায়রোতে রয়েছে। বার্লিন হোটেল থেকে গিজা শহরের দূরত্ব প্রায় 1.25 ঘন্টা মতো। গাড়িতে যেতে যেতে ধ্রুব বলল, কুশলবাবু, আপনি কি জানেন প্রাচীন মিশরে চুল রাখার নিয়ম ছিল না? ওদের ধারণা ছিল শরীরে চুল থাকলে রোগের সৃষ্টি হয়। হ্যাঁ বলেন কি মশাই? তাহলে ওদের যে ওরকম ঘন রেশমি চুলের ছবি দেখি সবই উইগ। সে আর বলতে। তারপরে এটাও ভাবুন, তখনকার দিনে মহিলাদের সাথে সাথে পুরুষরাও মেকআপ করত। ওরা বিশ্বাস করত এভাবে নাকি দেবতাদের খুশি করা যায়। কুশলবাবু, আপনিও কি দেবতাদের তুষ্ট করতে চান নাকি? রক্ষে করুন মশাই, আমি আমার এই চেহারা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট আছি। দেবতাদের তুষ্ট করতে রং মেখে আমি সাজতে পারবো না। অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন মনের মধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছিল।
এবার না জিজ্ঞেস করে পারলাম না। আচ্ছা ধ্রুববাবু, আপনার কি মনে হয় শুভমকে মিশরে ঘোরালে ওর এই রোগটা ঠিক হয়ে যাবে? মানে প্রতি রাতে ওর কল্পনায় যে নারী আসে সে আর আসবে না? আমার এই প্রশ্নটা শুনে ধ্রুবর মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে থমথমে গলায় সে বলল, আপনার কি মনে হয় শুভম যা বলছে সবটাই ওর কল্পনা? কুশল বাবু, আজ আমি মিউজিয়ামের ম্যানেজারের সাথে কথা বলেছি। উনি বলেছেন নুবিয়া আর আমুনিসের রহস্যময় দুটো মমি আছে, আর সেটা রাখা আছে আলেকজান্দ্রিয়ার মিউজিয়ামে। কিছুক্ষণ চুপ থেকে ধ্রুব আবার বলতে শুরু করলো, যে নুবিয়া শুভমকে ভারত থেকে সুদূর মিশর অব্দি টেনে আনতে পারে, সেই নুবিয়া শুভমকে দিয়ে মিশর আসার পর কি করাতে চায় সেটা বুঝতে না পারা অবধি শুভমের স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব। আশা করি আমরা সবাই খুব তাড়াতাড়ি নুবিয়া বা আমুনিসের অস্তিত্বের প্রমাণ পেয়ে যাব। হতে পারে আজ রাতেই। এখন শুধু অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। ঠান্ডা গলায় বলা ধ্রুবর কথাগুলো শুনে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তবে কি সত্যি কয়েক হাজার বছর আগে মৃত কোনো ভয়ঙ্কর আত্মার সম্মুখীন হতে চলেছি আমরা? কি হতে চলেছে ওর পরবর্তী পদক্ষেপ? ধ্রুব কি পেরে উঠবে এই অসীম শক্তিশালী মিশরীয় আত্মার সাথে? এইরকম হাজারো অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠছিল। গাড়ি ঝড়ের গতিতে ছুটে চলেছে গিজা শহরের উদ্দেশ্যে। রাস্তার আওয়াজ আর গাড়ির আওয়াজ ছাপিয়েও আমার কানে এখন একটাই আওয়াজ আসছে, সেটা হলো নিজের বুকের ধুকপুকুনি। পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে মিশরটা একটু বেশি জনপ্রিয়। এর অন্যতম ও প্রধান কারণ হলো কায়রোর গিজা শহরে অবস্থিত সহস্রাব্দ প্রাচীন এই পিরামিড। গিজায় পৌঁছে দেখলাম পিরামিড কমপ্লেক্সে ঢোকার জন্য টিকিট কাউন্টারের সামনে বিশাল লাইন। এই পিরামিড সারা পৃথিবীর কত মানুষের কাছে আজও কৌতূহলের কারণ। তবে এই টিকিট কাটার ব্যাপারে খুব সাহায্য করলো আমাদের বাংলাদেশি ড্রাইভার। ওর পরিচিত কেউ একজন আছে এই টিকিট কাউন্টারে, তাই মিনিট 10 মধ্যে আমরা টিকিট হাতে পেয়ে গেলাম। জনপ্রতি 120 ইজিপশিয়ান পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 486 টাকা। তবে এই মুহূর্তে 400-র পরিবর্তে 1000 টাকা লাগলেও সেটাকে হয়তো কম বলেই মনে হতো। ঘড়িতে সময় দেখাচ্ছে বিকেল 6:10। এখনো সূর্যের আলো থাকলেও তাতে একটা লালচে আভা এসে গেছে। সেই আলোয় আমাদের থেকে তখনও বেশ কিছুটা দূরে থাকা পিরামিডগুলোর যে অসাধারণ সৌন্দর্য আমার চোখে পড়ছিল, তার কাছে হয়তো যে কোনো টাকার অঙ্কই খুব ছোট্ট মনে হবে। পিরামিড কমপ্লেক্সের চওড়া কংক্রিটের রাস্তার দুই ধারে 2 ফুট করে বাউন্ডারি পাঁচিলে ঘেরা। সেই পাঁচিলের গা ঘেঁষে শুরু হয়েছে শুষ্ক বালি আর পাথরের বিস্তীর্ণ ফাঁকা প্রান্তর। সেই প্রান্তরের মধ্যেই অবস্থান করছে পরপর 3টি পিরামিড। জায়গাটা একটু ফাঁকা বলে এখানে হাওয়ার বেগ খুব বেশি। ধ্রুব কিছু একটা বলল আমায়। আমি হাওয়ার শব্দে ওর কথা ভালো মতো শুনতে পেলাম না। ও হাতের ইশারায় বাঁদিকটা দেখালো। আমার ঠিক বাঁদিকেই রয়েছে ইজিপ্টের দি গ্রেট স্ফিংস। ধ্রুব মুখটা আমার সামনে এনে জোরে জোরে বলল, ভালো করে দেখে নিন কুশলবাবু, এটা পৃথিবীর সব থেকে বৃহত্তম প্রাচীন মূর্তি। 241 ফুট লম্বা আর উচ্চতা 66 ফুট। এটা সম্পূর্ণ একটা গোটা চুনাপাথর কেটে বানানো হয়েছে। সিংহের দেহে মানুষের মাথা বসানো পূর্বমুখী স্ফিংসের ছবি বইয়ের পাতায় এর আগে বহুবার দেখেছি, কিন্তু আজ সামনে থেকে দেখে সত্যি বিস্মিত হয়ে চেয়ে রইলাম। কথায় বলে কল্পনার থেকে বাস্তব সবসময় বেশি রোমাঞ্চকর। আজ তার প্রমাণ পেয়ে গেলাম। তা মশাই, এটা কত বছরের পুরনো হবে? 1003 হবে? একটু চিৎকার করে এই কথাটা বললাম।
প্রত্নতাত্ত্বিকরা বলেন খ্রিস্টপূর্ব 2500 অব্দে ফারাও খাফরার রাজত্বকালে এটা নির্মিত হয়েছিল। এই নিয়ে অবশ্য অনেকের মতভেদও আছে। তবে মজার কথা কি জানেন, 100 বছর আগে অবধি স্ফিংসের শুধু মাথাটুকুই দেখা যেত। 1925 সালে পুনরায় খনন কার্য শুরু হলে এর সমগ্র দেহটা মানুষের সামনে আসে এবং তারপরই একে পৃথিবীর বৃহত্তম প্রাচীন মূর্তির সম্মান দেওয়া হয়। পিরামিড কমপ্লেক্সের ভিতর বেশ কিছু ঘোড়ায় টানা টাঙ্গা গাড়ি পাওয়া যাচ্ছিল। সম্পূর্ণ পিরামিড কমপ্লেক্সটা ঘুরে দেখার জন্য তার একটায় চড়ে বসলাম আমরা। পৃথিবীর আদিমতম সভ্যতার প্রাচীন নিদর্শনের পাশ দিয়ে ঘোড়ার গাড়িতে করে ঘুরে বেড়ানো, উফ, এ যেন এক অদ্ভুত অনুভূতি। বিশ্বের সর্বোচ্চ ও সর্বপ্রাচীন পিরামিড হল খুফুর পিরামিড, আর তার পাশাপাশি অবস্থিত খাফরা আর মেনকাউরে পিরামিড। বিস্ময়ে সত্যি বাক্য হারা হয়ে গেলাম আমি। ভাবতেও অবাক লাগছিল, আজ থেকে এত হাজার বছর আগে যখন মানুষের কাছে এখনকার মতো অত্যাধুনিক যন্ত্রপাতিও ছিল না, তখন কিভাবে এই অদ্ভুত স্থাপত্যশৈলী তারা সৃষ্টি করল। পিরামিড কমপ্লেক্স এবং সেখানকার অত্যন্ত সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বাইরে বেরিয়ে এলাম। গিজার মার্কেটটা এক চক্কর ঘুরে হোটেলে ফিরতে বেশ খানিকটা রাত হলো। ঘড়ির কাঁটা তখন 10টা ছুঁই ছুঁই। তবে ঢোকার আগে অবশ্য সেই ভারতীয় বাঙালি হোটেলে মাছ ভাত খেয়ে এসছি, তাই খাওয়া দাওয়ার আর ঝামেলা নেই। সারাদিনের জার্নিতে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। তাছাড়া ধ্রুবর অর্ডার আগামীকাল একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কাল নাকি আমরা আলেকজান্দ্রিয়া যাচ্ছি। তাই বেশি বাক্য ব্যয় না করে তিনজনেই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ধ্রুব নিজের রুমে, আমি আর শুভম আমাদের রুমে। হোটেলের দুধ সাদা চাদর পাতা নরম বিছানায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। গভীর রাত, সময়টা ঠিক বুঝতে পারছিলাম না। একটা খুব কড়া সুগন্ধ নাকে আসায় ঘুমটা ভেঙে গেছে আমার। কিসের গন্ধ? যেন মনে হচ্ছে সম্পূর্ণ এক শিশি আতর কেউ ঢেলে দিয়েছে নিজের গায়ে। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে চোখ মেলে তাকালাম। এ কি, ঘরে এত আলো এলো কোথা থেকে? আমার তো পরিষ্কার মনে আছে শোয়ার আগে আমি নিজের হাতে রুমের সবকটা লাইট অফ করে শুয়েছিলাম। হালকা লাল রঙের আলোয় ভরে গেছে সমস্ত ঘরটা। ভালো করে চোখ মেলে চাইলাম এবার। ওটা ওটা কে দাঁড়িয়ে ঘুমন্ত শুভমের মাথার সামনে? একটা অদ্ভুত সুন্দর নারী মূর্তি। এই লাস্যময়ী নারীর বর্ণনা করা আমার পক্ষে ভাষায় সম্ভব নয়। প্রশস্ত কপাল বেয়ে নেমে এসছে রেশমি চুলের ধারা। মাসির মতো নাকের দুই পাশে মখমলের মতো গাল, গোলাপের পাপড়ির মতো রসস্বিক্ত লাল দুটি ঠোঁট, দীর্ঘ গ্রীবার নিচে সুডৌল গোলাকার দুটি স্তনের গভীর বিভাজিকা প্রায় উন্মুক্ত। কোমল মেধীন পেটের নাভি গহ্বরটি যেন যুগ যুগান্ত ধরে আকর্ষণ করে চলেছে পুরুষ হৃদয়কে। শরীরে বস্ত্র বলতে কোমর থেকে ঝুলে রয়েছে একটা লাল রেশমের টুকরো। কোনো বিষধর সর্পিনীর মতো ঢেউ খেলানো নগ্নপ্রায় শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে লেগে আছে কামনার এক অমোঘ আকর্ষণ। এহেন নারী শরীর থেকে চোখ সরানো যে কোনো পুরুষের পক্ষেই অসাধ্য ব্যাপার। আমিও তো পুরুষ, অন্যথা তো নই। স্থান, কাল, পাত্র সকল কিছুই বিস্মিত হয়ে নিষ্পলক চোখে শুধুই চেয়ে রইলাম ওর দিকে। ও তখন পরম স্নেহে শুভমের মাথায় হাত বোলাচ্ছে আর ফিসফিস করে বলছে, আমুনিশ, আনা আনাতাজির, আমুনিশ, আনা আনাতাজির।
কথাটা শুনেই সম্বিত ফিরে এলো আমার। এই কথাটা তো চমকে উঠলাম আমি। তবে কি এই সেই আলেকজান্দ্রিয়া মিউজিয়ামের রহস্যময় মামি নুবিয়া? অজানা আতঙ্কে নিঃশ্বাসটা কেমন যেন বন্ধ হয়ে আসছিল আমার। কিছু একটা অবশ্যই করতে হবে আমাকে, কিন্তু এই মুহূর্তে কি করণীয় সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। অতি কষ্টে মনের সমস্ত সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে তুমি? কি চাই তোমার? কেন জাগাচ্ছ তুমি শুভমকে ঘুম থেকে? নুবিয়া এবার থামলো, ধীরে ধীরে ঘুরে তাকালো আমার দিকে। স্পষ্ট দেখতে পাচ্ছি ওর টানা টানা চোখের সবুজাভ তারার চাহনি এখন আমার দিকে স্থির। ওর দৃষ্টির দিকে চেয়ে আমার শরীরের প্রত্যেকটা লোম একটা একটা করে খাড়া হয়ে উঠল। কিছুক্ষণ সব চুপচাপ। একটা দম বন্ধ করা নিস্তব্ধতা ছেয়ে ফেলল চারপাশকে। কয়েক মুহূর্ত পর নুবিয়ার ঠোঁট ফাঁক হলো, আর তারপরই সে হিসিয়ে বলল, Halaturit omnam naini. Halanta sujai jitan. ধ্রুবর কাছে পরে শুনেছিলাম নুবিয়া আমায় বলেছিল, এর মানে তুমি আমায় আটকাবে? তোমার এত বড় সাহস? কিন্তু সেই মুহূর্তে এই কথার অর্থ না বুঝলেও এটা দেখতে পারছিলাম, কথাটা বলা মাত্রই নুবিয়ার চেহারা কেমন যেন পাল্টে যেতে শুরু করলো। ওর সাদা চোখের সবুজ মণি কালচে হতে হতে একদম কালো হয়ে গেল। এবার ওর সমস্ত শরীরটাও কেমন যেন শুকিয়ে গিয়ে কালো রঙের হয়ে যেতে লাগলো। একজন অসামান্য সুন্দরী নারীকে কয়েক মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে শুকিয়ে গিয়ে কালো জীবন্ত মৃতদেহে পরিণত হতে দেখলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীরটা কেমন যেন অবসন্ন আর ভারী ভারী লাগছে। আধবোজা চোখে দেখতে পাচ্ছিলাম নুবিয়ার জীবন্ত মৃতদেহ এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। দৌড়ে পালানোর শক্তিটুকুও আমার শরীরে অবশিষ্ট নেই আর। আমি কোনো মতে একটু একটু করে পিছনে সরার চেষ্টা করছিলাম। চোখ দুটো কেমন জানি নিজে থেকেই ভারী হয়ে আসছে। হঠাৎ আমার শরীরে একটা হ্যাঁচকা টান অনুভব করলাম, আর তার সাথে সাথেই আমি কারোর গায়ে যেন হুমড়ি খেয়ে পড়লাম। ঘটনার আকস্মিকতা কাটিয়ে ভালো করে তাকালাম। বার্লিন হোটেলের একটা রুম সার্ভিস বয় আমায় ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞেস করলো, अब इतनी रात पे टेरेस पे क्या कर रहे हो? अभी तो गिर जाते ही यहाँ से। তাই তো, আমি একদম ছাদের কিনারায় দাঁড়িয়ে। কিন্তু এই ছাদে আমি এলাম কখন? কেনই বা এলাম? আর 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 নুবিয়াই বা কোথায় গেল? এইসব প্রশ্নের কোনো উত্তরই তখন আমার কাছে নেই। সকালে ঘুম ভাঙতে সকাল 7টা বেজে গেল। আমাদের ট্যাক্সি ড্রাইভার শামীম সময়ের মিনিট 10 আগেই হোটেলের সামনে গাড়ি নিয়ে উপস্থিত হয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে হোটেল থেকে ব্রেকফাস্ট মিটিয়ে নিলাম। তারপর 8:30 নাগাদ গাড়িতে উঠে বসলাম। আমাদের গন্তব্য কায়রোর ঠিক উত্তর পশ্চিমে পোটেম্যাক নদীর তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া শহর। কায়রোর থেকে আলেকজান্দ্রিয়ার দূরত্ব প্রায় 218 কিলোমিটার। তবে ডেজার্ট রোড দিয়ে গেলে ঘন্টা 3 মধ্যেই সেখানে পৌঁছে যাব। শুভমকে আজ বেশ তরতাজা লাগছে। হয়তো অনেক দিন পর গত রাতে ভালো ঘুম হয়েছে ওর। আজকে ছেলেটাকে দেখে আমার বেশ মায়া লাগছে। গত রাতের ঘটনার পর আমি বুঝতে পেরেছি এতদিন ধরে ছেলেটা কি অমানবিক যন্ত্রণাই না সহ্য করে চলেছে। ধ্রুবকে কাল রাতের ঘটনা এখনো জানানো হয়ে ওঠেনি। গাড়ি যখন ডেজার্ট রোডের ফাঁকা রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে, তখন চাপা গলায়
ধ্রুবকে কাল রাতের সমস্ত ঘটনা বললাম। কথাগুলো শুনে ও খুব গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, কাল রাতে কিছু ঘটতে পারে এই আশঙ্কা আগে থেকেই ছিল, তাই হজমের ওষুধের নাম করে শুভমকে স্লিপিং ট্যাবলেট দিয়েছিলাম। কিন্তু ঘটনাটা যে আপনার সাথে ঘটবে তেমন আশা করিনি। ধ্রুব কিছুক্ষণ চুপ রইল। তারপর রাস্তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কুশলবাবু, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর শত্রুর পাল্লায় পড়েছি। আমার কোনো প্রেত চর্চা বা ব্ল্যাক ম্যাজিক ওর সামনে কাজ করবে না। আমার বুকটা অজানা আতঙ্কে আবার কেঁপে উঠল। ভয় জড়ানো গলায় বললাম, কিন্তু তাহলে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায়? ধ্রুব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এই নুবিয়ার সম্পর্কে আমাকে সব কিছু জানতে হবে। হয়তো ওর ইতিহাস থেকে খুঁজে পেতে পারি ওকে বর্তমানে আটকানোর রাস্তা। আলেকজান্দ্রিয়ার ডেজার্ট রোডটা কায়রো ইল আরব ডেজার্ট রোড থেকে ডান দিকে টার্ন নিয়েছে। গাড়ি এই রাস্তায় আসার পর রাস্তার দুদিকের দৃশ্য অনেকটাই পরিবর্তন হয়ে গেল। যারা রাজস্থানের জয়সালমীর গেছেন তাদের কাছে এই রাস্তাটা অনেকটা জয়সালমীরের রাস্তার কথা মনে করাবে। পাকা রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত শুকনো বালির পথ, মধ্যে মধ্যে হলদে পাথরের তৈরি ছোট বড় বাড়িঘর, কোথাও কোথাও কাঁটাওয়ালা গুল্ম জাতীয় গাছের ঝোপঝাড়। ঘণ্টাখানেক এই পথে চলার পর রিং রোডের মুখ থেকে গাড়িটা বাঁদিকে টার্ন নিল। এই জায়গাটা বেশ জনবহুল। বহুতল বিল্ডিং ছাড়াও ম্যাকডোনাল্ড, কফি শপ, মিনি মল, ইজিপ্ট ন্যাশনাল ব্যাংক সবই নজর কাড়ে। ঝাঁ চকচকে রাস্তা দুই ধারে সারি সারি সাজানো দোকান আর লোকেদের ভিড় দেখে বুঝতে অসুবিধা হলো না এটা শহরতলি। আমরা যখন প্রিন্স রোডের শেষ মাথায় অবস্থিত আলেকজান্দ্রিয়া মিউজিয়ামে পৌঁছলাম তখন প্রায় 11:15 বাজে। গাড়ি থেকে নেমে ধ্রুব মিউজিয়ামের প্রধান গেটের দিকে ইশারা করে শুভমকে বলল, শুভম বাবু, তোমার নুবিয়া এখানে আছে, চলো দেখা করে আসি। তারপর ঠোঁট চেপে একটা মুচকি হাসি হেসে চাপা গলায় আমায় বলল, শুভম একটা বেশ বড়সড় ধাক্কা খেতে চলেছে। আমি হয়তো অন্য কাজে ব্যস্ত থাকতে পারি, তাই আপনাকে সামলাতে হবে। তৈরি থাকুন। ধ্রুবর কথার মাথা মুন্ডু কিছু না বুঝে আমি ওর কথায় ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। মিউজিয়ামে ঢুকেই কাল বিলম্ব না করে ধ্রুব সরাসরি গার্ডকে জিজ্ঞেস করল আমুনিস আর নুবিয়ার মমিটা কোথায় রাখা। গার্ড অবাক হয়ে ধ্রুবর মুখটা একবার ভালোভাবে দেখে নিল, তারপর বলল, लेफ्ट साइड सेकेंड डोर। ধ্রুব শুক্রান অর্থাৎ ধন্যবাদ বলে সেই ঘরের দিকে এগিয়ে চলল। এই ঘরটা প্রধান ঘরের থেকে অপেক্ষাকৃত আয়তনে ছোট, কিন্তু অবাক হলাম এটা দেখে যে এই ঘরে মাত্র 2টো মমি কাঁচের কফিনে রাখা আছে। আমরা প্রথম মমির দিকে এগিয়ে গেলাম। কাঁচের কফিনে বদ্ধ একটা পুরুষ মমি, নিচে লেখা আমুনিস। সময়কাল 1460 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1410 খ্রিস্টপূর্বাব্দ। মমিটা দেখে শুভমের ভাবমূর্তির কোনো পরিবর্তন দেখলাম না। ধ্রুব দেখলাম নাক টেনে টেনে কোনো গন্ধ নেওয়ার চেষ্টা করছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, কুশলবাবু, কোনো গন্ধ পাচ্ছেন? একরকম আতরের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন, কোনো সুগন্ধি আতরের গন্ধ। বুঝলেন, গত 2 দিন ধরে এই গন্ধটা আমি সারাক্ষণই পাচ্ছি। ধ্রুবর কথা শুনে অবাক হয়ে গেলাম। সারাক্ষণ গন্ধ পাচ্ছে মানেটা কি? ধ্রুবকে এই বিষয়ে জিজ্ঞেস করতে যাওয়ার আগেই ও দ্বিতীয় মমিটার সামনে চলে গেল। আমি আর শুভমও সেদিকেই এগিয়ে গেলাম। এটা একটা মহিলা মমি, নিচে লেখা আছে নুবিয়া। সময়কাল খ্রিস্টপূর্বাব্দ 1458 থেকে খ্রিস্টপূর্বাব্দ 1435। মমিটার দিকে তাকিয়েই আমার অন্তরাত্মা ভয়ে শিউরে উঠল। এই তো সেই কাল রাতে আমার দিকে এগিয়ে এসছিল। হ্যাঁ,
সেই চেনা আতরের কড়া গন্ধটাও আমি বেশ ভালোই অনুভব করতে পারছি। এখন নিশ্চুপভাবে কফিনবন্দি হয়ে পড়ে আছে নবিয়া, কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই হয়তো চোখ খুলে চাইবে আমার দিকে। আমি ধ্রুবকে এই কথাটা বলতে যাব, তার আগেই শুভম চিৎকার করে উঠল, না না, এটা এটা আমার নুবিয়া না, সব মিথ্যে, সব মিথ্যে, এটা অন্য কেউ, এটা অন্য কেউ। বলো বলো, আমার নুবিয়া কই? কি হলো বলো। আমি বুঝে গেলাম শুভম আজ অব্দি কোনোদিনই নুবিয়ার প্রকৃত রূপটা দেখেনি, যেটা আমি দেখেছি। ও বারবার নুবিয়ার সুন্দরী রূপই দেখে এসছে, তাই শুকিয়ে কালো হয়ে যাওয়া এই 1000 বছর আগের মৃতদেহটাকে ও কিছুতেই নুবিয়া বলে মানতে পারছে না। শুভমের চিৎকার শুনেই ধ্রুব আমাকে বলল, কুশলবাবু, আপনি ওকে সামলান, আমি এক্ষুনি আসছি। প্রায় 25 মিনিট বাদে ধ্রুব ফিরে এলো। ততক্ষণে আমিও শুভমকে কাল আসল নুবিয়ার কাছে নিয়ে যাব এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শান্ত করে ফেলেছি। ধ্রুব ফিরে এসেই বলল, এখানকার কাজ শেষ, চলুন গাড়িতে, রাস্তায় সব বলছি। রাস্তা থেকে কিছু পিৎজা, কোল্ড ড্রিঙ্কস আর কয়েক প্যাকেট চিপস কিনে গাড়িতে উঠলাম। গাড়ি যখন ছাড়লো তখন প্রায় 1টা বাজে। পিৎজাতে একটা কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলতে শুরু করলো ধ্রুব, আমুনিস আর নুবিয়ার সম্পূর্ণ তথ্য নিয়ে এসেছি মশাই, তবে গ্যাঁটের বেশ কিছু পয়সা খসে গেল। একটা ছেলে কর করে 4000 ইজিপসিয়ান পাউন্ড গুনে নিল। হ্যাঁ বলেন কি? 16,000 টাকা খরচ করে এলেন একটা তথ্যের জন্য? ধ্রুব ঠোঁট চাপা দিয়ে মুচকি হেসে বলল, কি আর করা যাবে, একটা ছেলের জীবনের কাছে এই টাকার মূল্য নেহাত কম বলে মনে হলো আমার। তবে শুধু যে তথ্য এনেছি তা তো নয়, আরেকটা জিনিসও এনেছি, সে না হয় পরে বলছি, তার আগে ওদের ঘটনাটা বলি। একটা গোল্ডফ্লেক কিং সাইজ ধরিয়ে একরাশ ধোঁয়া ছাড়ল ধ্রুব, তারপর বলতে শুরু করলো, 1458 খ্রিস্টপূর্বাব্দে মিশরের ফারাও হন তৃতীয় তাথমোস। উনি ছিলেন মহান যোদ্ধা। বলা হয়ে থাকে ওনার সময়কালে যত যুদ্ধ হয়েছে তার সবকটিতেই উনি জয়লাভ করেছেন। এই বীরত্বের কারণে ওনাকে নেপোলিয়ন অফ ইজিপ্ট নামেও অভিহিত করা হয়। তবে ওনার এই যুদ্ধজয় নেপথ্যে আরও একটি কারণ ছিল, আর সেটা হলো ওনার মিলিটারি বা কুশল সৈন্যদল। আর সেই সৈন্যদলের প্রধান ছিলেন যেই ব্যক্তি, তার নাম ছিল আমুনিস। সুপুরুষ আমুনিস শুধু যে মহান যোদ্ধা ছিলেন তাই নয়, তিনি ছিলেন শিক্ষিত, দূরদর্শী এবং বুদ্ধিমান। আর ঠিক সেই কারণেই ফারাও তাথমোসের সৎবোন নুবিয়া ভালোবেসে ফেলেছিল আমুনিসকে। তবে আমুনিস কোনোদিনই সেই ভালোবাসায় সাড়া দেয়নি। অপরদিকে ফারাও তাথমোসের সাথে নুবিয়ার সম্পর্ক ভালো ছিল না, কারণ নুবিয়া যেমন একদিকে ছিলেন শয়তানের দেবতা সেটের পূজারিণী, আবার অপরদিকে ছিলেন কালো জাদুবিদ্যায় পারদর্শিনী। এক্ষেত্রে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, আপনি হয়তো শেয়াল দেবতা আনুবিসের নাম আগেও শুনেছেন। এই শয়তানের দেবতা সেট কিন্তু আনুবিসেরই পিতা। যাই হোক, যেটা বলছিলাম, তাথমোসের সন্দেহ ছিল ওর সৎবোন জাদুবিদ্যার দ্বারা ওর সিংহাসন কেড়ে নিতে চাইছে। তাই নুবিয়াকে সহ্য করতে না পারলেও ওর কালো জাদুর অপার শক্তির ভয়ে কিছু করতেও পারছিলেন না। আমুনিসের প্রতি নুবিয়ার দুর্বলতার কথা যখন তাথমোসের কাছে পৌঁছায়, তখনই উনি নিজের বোনকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা উপায় খুঁজে পান। মিশরীয়রা এটাই বিশ্বাস করত যে চুম্বন করাকালীন কেউ নিজের জাদুবিদ্যার ব্যবহার করতে পারেন না। তাই তাথমোসের অনুরোধে আমুনিস নুবিয়ার সঙ্গে ভালোবাসার খেলা শুরু করে, এবং নুবিয়াও অতি সহজে সেই ছলনায় পা দিয়ে দেন। একদিন ভালোবাসার আকর্ষণে আমুনিস আর নুবিয়া ঘনিষ্ঠ হয়। পরিকল্পনা অনুযায়ী আমুনিস চুম্বনে আবদ্ধ করে নুবিয়াকে, আর সেই সুযোগেই ভালোবাসার পিয়াসী নুবিয়াকে এসে হত্যা করে তাথমোসের অন্যান্য সৈন্যরা। তবে মৃত্যুর পূর্বে নুবিয়া একটা কথা বলে গেছিল, সাইয়ুদ মারতান উখরা, অর্থাৎ আমি আবার ফিরে আসব। এতটা বলে ধ্রুব একটু থামল, সিগারেটের শেষ অংশটা জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিল, তারপর আবার বলতে শুরু করলো, 1953 সালে মাটি খুঁড়ে উদ্ধার হয় নুবিয়ার মমি। অবশ্য তার বছর দুয়েক আগে আমুনিসের মমিও উদ্ধার হয়েছিল। নুবিয়ার মমির সাথে একটা হায়ারোগ্লিফিকও পাওয়া যায়,
যার পাঠোদ্ধার করেছিলেন ইংল্যান্ডবাসী স্যার হোমার মার্শাল। সেখান থেকে নুবিয়ার জীবন সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া গেছে। বছর 20 আগে মিশরেরই আলুদ হাসিম নামে এক ব্যক্তি প্রবলভাবে প্রচার শুরু করেছিলেন নুবিয়া ফিরে আসবে। উনি এ বিষয়ে একটা বইও লেখেন, যাতে তিনি লিখেছিলেন নুবিয়া ফিরে এলে তাকে আটকানোর কৌশল। তবে যেদিন তার এই বই লেখা সমাপ্ত হয়, সেই দিনই রাত্রে তাকে কোনো এক অজানা কারণে তার ঘরেই মৃত অবস্থায় পাওয়া যায়। সেই বইটাও নুবিয়ার মমির সাথে আলেকজান্দ্রিয়া মিউজিয়ামে রাখা ছিল। আমি সেই বইয়ের জেরক্স নিয়ে এসেছি 16,000 টাকা ঘুষের বিনিময়ে। বুঝলেন এবার ওই হতচ্ছাড়াকে কেন আমি এতগুলো টাকা দিয়েছি? সমস্ত ঘটনা শোনার পর একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। তারপর বললাম, নুবিয়া আর আমুনিশের সমস্ত ইতিহাসই তো বুঝলাম, কিন্তু বর্তমানে মানে এই এখন আমাদের করণীয়টা কি? ধ্রুব গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জবাব দিল, এই মুহূর্তে প্রথম কর্তব্য হচ্ছে আলুদ হাসিমের লেখা এই বইটা ভালো করে পড়া। হোটেলে ফিরেই ধ্রুব নিজের রুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। বুঝতে পারলাম ও একান্তে বসে আলুদ হাসিমের লেখাটা পড়তে চাইছে। সারাদিনের এত গাড়ি জার্নিতে আমার শরীরটাও বেশ ক্লান্তই লাগছিল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলাম শুভম নিজের বেডের ওপর ঘুমিয়ে পড়েছে। আমারও বিশেষ কোনো কাজ ছিল না, আর তাছাড়া গত রাতে ভালো ঘুমও হয়নি, তাই আমিও এসে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে চোখের পাতা ভারী হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম নিজেও জানি না। কতক্ষণ এইভাবে ঘুমিয়েছিলাম তাও জানি না। ধ্রুবর ধাক্কায় হঠাৎ ঘুম ভাঙল। শুভম কোথায় কুশলবাবু? কথাটা শুনেই চমকে গেলাম আমি। ধর্মর করে উঠে বসে শুভমের বেডের দিকে চাইলাম। ওর বিছানা একদম খালি হয়ে পড়ে রয়েছে। সারা ঘরে ছড়িয়ে আছে গতকাল রাতে সেই আতরের গন্ধ, যেটা আজ আমি মিউজিয়ামে নুবিয়ার মমির সামনেও পেয়েছিলাম। ধ্রুব ধপ করে বেডের ওপর বসে পড়ল। নুবিয়া নিজের প্রচেষ্টায় সফল হয়েছে, শুভমকেও নিয়ে গেছে। ভয়ে আশঙ্কায় আমার তখন মুখ দিয়ে কথা সরতে চাইছিল না। নিজের ওপর নিজেরই খুব রাগ হচ্ছিল। আমার এত গভীর ঘুমে ঘুমানো মোটেই উচিত হয়নি। আমতা আমতা করে বললাম, একবার একবার হোটেল ম্যানেজার বা গেটের সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে দেখব, কেউ যদি দেখে থাকে ওকে। ধ্রুব খুব হতাশ হয়ে বলল, কোনো লাভ নেই। নুবিয়া যখন ওকে নিয়ে গেছে সকলের দৃষ্টি এড়িয়েই নিয়ে গেছে। আমি ভয় জড়ানো গলায় ধ্রুবকে জিজ্ঞেস করলাম, নুবিয়া শুভমকে নিয়ে গেল কেন? কি করতে চায় ও শুভমের সাথে? ধ্রুব একদৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর বলল, হত্যা। ধ্রুবর কথা শুনে বুকটা কেঁপে উঠল আমার। শুভমকে বাঁচানোর কোনো রাস্তায় কি নেই তাহলে? ধ্রুব কি এবার তাহলে হেরেই গেল ওই আত্মার কাছে? কলকাতায় ফিরে মিস্টার মিত্রকে কি জবাব দেবো আমরা? এই রকম হাজারো প্রশ্ন আমার মনে তখন উথাল পাতাল করছিল। ধ্রুব হোটেলের 4 তলার জানলা দিয়ে এক মনে রাতের ব্যস্ত কায়রো শহরটার দিকে তাকিয়েছিল। ওর মনের মধ্যে তখন কি চলছে তার কোনো আভাসই পাচ্ছিলাম না আমি। বেশ কিছু সময় এইভাবে কেটে গেল। হঠাৎ ধ্রুব লাফিয়ে এসে নিজের মোবাইলটা হাতে তুলে নিল। গভীর মনোযোগ দিয়ে মোবাইলে কিছু একটা দেখতে লাগলো। তারপর উত্তেজিত গলায় চিৎকার করে আমায় বলল, এই যে দেখে যান কুশলবাবু, আমি আগেই বলেছিলাম শুভমের এই নতুন অভ্যাসের পিছনে এর কোনো কারণ অবশ্যই আছে। ধ্রুবর খুলে দেওয়া ছবিটায় একটা স্ফিংসের মূর্তি আর তার পিছনে একটা পিরামিডের ছবি আঁকা আছে। নিচে লেখা 25শে ফেব্রুয়ারি 2019, সময় দেওয়া বিকেল 6:10। ধ্রুব আমাকে বলল, মিশন নিয়ে এটা শুভমের প্রথম ছবি। সময়টা দেখুন, সন্ধে 6:10। মনে করে দেখুন
আমরাও সন্ধ্যে 6:10 স্ফিংসের মূর্তির সামনে দাঁড়িয়েছিলাম। এবার দ্বিতীয় ছবিটা দেখুন। এটা গ্রেট আলেকজান্ডারের ছবি। আপনি হয়তো জানেনই আলেকজান্ডারের নাম থেকেই আলেকজান্দ্রিয়া শহরের নাম এসেছে। এর নিচে সময় দেওয়া আছে সকাল 11:10। আমাদের গাড়ি কিন্তু ঠিক সেই সময় রিং রোড দিয়ে আলেকজান্দ্রিয়া শহরে প্রবেশ করছে। আমার নিঃশ্বাস জোরে জোরে পড়তে শুরু করলো। আমরা কখন কোথায় যাব সেটা শুভম আগে থেকে এঁকে রেখেছে। এ কি করে সম্ভব? ধ্রুব এবার তৃতীয় ছবিটা দেখালো আমায়। দুটো মমি পাশাপাশি শুয়ে আছে। নিচে সময় দেওয়া 11:55। এবার আমি বলে উঠলাম, এটা নুবিয়া আর এটা আমুনিসের মমি। ওই সময় তো ঢুকেছিলাম আমরা মিউজিয়াম রুমে। ধ্রুব মুচকি হেসে বলল, এই তো বুদ্ধি খুলেছে। এবার এটা দেখুন, শেষ ছবি। ছবিটা দেখেই মনে পড়ে গেল যেদিন প্রথম শুভমদের বাড়ি গেছিলাম, শুভম এই ছবিটাই আঁকছিল। আকাশে গোলাকার চাঁদ, দূরে দুটো পিরামিড দেখা যাচ্ছে, আর বালির ওপর একটা ছেলে রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছেলেটার মুখটা অবিকল শুভমের মতো। ছবির নিচে সময় দেওয়া রাত 12:05। ধ্রুব এবার বলল, আজও পূর্ণিমা, আকাশে গোলাকার চাঁদ, রাত 12টার আগে আমরা যদি ছবির এই স্থানে পৌঁছতে পারি তবে হয়তো শুভমকে রক্ষা করা যেতে পারে। তার মানে এখনো আমাদের হাতে সময় আছে। আমি বিস্ময়ে হতবম্ব হয়ে গেলাম। কিন্তু কোথায় এই জায়গা? এটা কি গিজার পিরামিড? ধ্রুব মাথা নাড়িয়ে বলল, না না, এটা গিজা নয়। গিজা হলে 3টে পিরামিড হতো। ছবিটা জুম করে ভালো করে দেখুন। দ্বিতীয় পিরামিডের গায়ে খাঁজ কাটা আছে। পিরামিড নিয়ে আমি যতটুকু জানি তাতে আমার মনে হচ্ছে এটা স্টেপ পিরামিড। এর আরেক নাম হলো পিরামিড অফ জোজার। আর দ্বিতীয় যে পিরামিডটা দেখছেন ওটার নাম উসেকা পিরামিড। এই দুই পিরামিড আল বাদরাশিনে সাকারাতে অবস্থিত। আর দেরি করা উচিত হবে না, চলুন বেরিয়ে পড়ে যাক। ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 9:05। তার মানে আমাদের হাতে আর মাত্র 3 ঘন্টা সময় আছে শুভমকে রক্ষা করার। ধ্রুব ট্যাক্সি ড্রাইভার শামীমকে আগেই ফোন করে দিয়েছিল। হোটেলের এক ওয়েটার এসে জানিয়ে গেল আমাদের গাড়ি তৈরি। গাড়িতে উঠেই ধ্রুব শামীমকে বলল, যত জোরে পারো চালিও, শুধু একটা কষাইখানা নজরে পড়লে একটু দাঁড়িয়েও, একটা জিনিস নেওয়ার আছে। কিছু দূর এগিয়েই একটা কসাইখানার সন্ধান পাওয়া গেল। ধ্রুব সেখান থেকে একটা ভেড়ার কাটা মাথা নিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি নীলনদের গা ঘেঁষা কায়রো আল আস্তা রোড ধরে ঝড়ের গতিতে ছুটে চলল। ধ্রুব আমার দিকে তাকিয়ে বলল, দেখুন, যেখানে যাচ্ছি সেখানে কি হতে পারে তার কোনো ধারণা আমারও নেই, তবে আপনাকে কিছু কথা জানিয়ে রাখা প্রয়োজন। যেদিন প্রথম শুভমদের বাড়ি গেছিলাম সেদিন থেকে শুরু করে যতবার আমি শুভমের সামনে গেছি একটা আতরের করা গন্ধ পেয়েছি। আর কাল আমুনিসের মমির সামনে দাঁড়িয়েও সে একই গন্ধ আমি পেয়েছি। ধ্রুবর কথায় হতবাক হয়ে আমি ওর মুখের দিকে চেয়ে রইলাম। ও আবার বলল, আচ্ছা, আপনার কি মনে হয় না কেন শুভম শুধু নুবিয়ার দেখাই পায়, আমুনিসের কেন পায় না? তাছাড়া শুভমের সাথে নুবিয়ার সম্পর্কই বা কি? কেন নুবিয়া ওকে বারবার বলে আমুনিস আনতাজির? এই সব প্রশ্নের একটাই উত্তর, নুবিয়া তার নিজের আমুনিসকে কাছে ডাকে। ভালোবাসা ছলনায় ওকে হত্যা করা হলেও আমুনিসের ভালোবাসাও ভুলতে পারেনি। তাই বুকে ভালোবাসার আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার বছর ধরে ও অপেক্ষা করে গেছে। আজ যখন ও নিজের আমুনিসকে খুঁজে পেয়েছে তখন ও চাইবে ওকে সাথে করে নিয়ে যেতে, আর সেটা আমাদের আটকাতেই হবে। পূর্ণিমার চাঁদের আলোয় নীলনদের পরিষ্কার জলটা অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু সেই সৌন্দর্য উপলব্ধি করার মতো আমার মনের অবস্থা নেই এখন। ধ্রুবর কথায় আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। গলাটা তৃষ্ণায় শুকিয়ে এসছে যেন। কয়েক ঢোক জল খেয়ে একটু ধাতস্থ হয়ে ভয় জড়ানো উত্তেজিত গলায় ধ্রুবকে বললাম, কি বলতে চাইছেন আপনি? আমাদের শুভম আসলে... একদম ঠিক ভেবেছেন, আমাদের শুভমই আসলে হাজার বছর আগের আমুনিসের পরবর্তী জন্ম। এই জন্যই ও কোনোদিন আমুনিসকে দেখতে পায়নি।
আর ঠিক এই কারণেই নুবিয়া বারবার ওর কানে এসে বলে, আমুনিস আনা আন্তাজির, অর্থাৎ আমুনিস, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হঠাৎ গাড়িটা প্রচণ্ড আওয়াজ করে থেমে গেল। শামীম জানালো টায়ার পাংচার হয়ে গেছে। ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 10:05। এখনো প্রায় 1 ঘন্টার রাস্তা বাকি আছে। শামীমকে বারবার তাড়া দিতে লাগলাম আমরা। গাড়ি যখন ছাড়লো তখন 10:30 বাজে। আমি একদম চুপ করে গেছিলাম, কোনো কথা আসছিল না মুখে। বারবার খালি একটাই চিন্তা ঘুরছিল, ছেলেটাকে বাঁচাতে পারবে তো ধ্রুব? ধ্রুবর চোখ মুখ দেখে কিছুই ধারণা করতে পারছিলাম না। ও খুব গম্ভীর হয়ে বাইরের দিকেই তাকিয়েছিল। ও হয়তো আমারই মতো ভাবছিল যে নুবিয়ার আত্মার থেকে শুভমকে রক্ষা করা যাবে তো, নাকি নুবিয়া তার আমুনিসকে সঙ্গে নিয়ে চিরকালের মতো হারিয়ে যাবে। বেশ কিছুক্ষণ একটানা গাড়ি চলার পর শামীম জানালো আর মিনিট 15 মধ্যেই সাকারা পৌঁছবো আমরা। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 11:20। আমার হৃৎপিণ্ডটা তখন গাড়ির গতির থেকেও দ্রুত ছুটছে। ধ্রুব জানালার দিক থেকে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো, তারপর একদম শান্ত গলায় বলল, আলুদ হাসিম তার বইতে লিখেছেন, নুবিয়াকে যদি এই জগৎ থেকে মৃত্যুর জগতে ফেরত পাঠাতে হয় তাহলে মিশরীয় মৃত্যুর দেবী নেফতিসের উদ্দেশ্যে একটা মন্ত্র উৎসর্গ করতে হবে, কিন্তু সেই মন্ত্র এক নিঃশ্বাসে বলে যেতে হবে। মাঝে শ্বাস নিয়ে ফেললে ওই মন্ত্রে কোনো কাজ হবে না। আমি চেষ্টা করে দেখেছি, মিনিট 3 মধ্যে ওই মন্ত্র বলা হয়ে যাবে, কিন্তু কিন্তু কেন ধ্রুববাবু? অজানা আশঙ্কায় আমার কথাও তখন জড়িয়ে যাচ্ছে। ধ্রুব একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, কিন্তু নুবিয়া কি সেই মন্ত্র আমাকে বলতে দেবে? আচমকা শামীম গাড়ি থামিয়ে আমাদের বলল, সাকারা এসে গেছে বাবু, এখান থেকে বালি শুরু হয়েছে। পিরামিড অব্দি যেতে গেলে এখান থেকে হেঁটেই যেতে হবে, গাড়ি বালিতে চলবে না। ঘড়িতে সময় 11:37। আমাদের কাছে আর সময় আছে মাত্র 28 মিনিট। আমার মাথা সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি শুধু ধ্রুবর দিকে চেয়ে আছি। ওকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আমি জানি ও এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। গাড়িকে রাস্তায় ছেড়ে বালিতে উঠতেই যাচ্ছিলাম। ধ্রুব বাধা দিয়ে বলল, দারুণ কুশলবাবু, পিরামিডকে আমাদের দক্ষিণ পশ্চিমে রাখতে হবে, ছবিতে তাই ছিল। মনে মনে লোকটার বুদ্ধিকে প্রণাম জানালাম আমি। শুষ্ক বালির মধ্যে দিয়ে হাঁটা রীতিমতো কষ্টকর ব্যাপার, কিন্তু এখন সেই কষ্টের কথা চিন্তা করলে চলবে না। ধ্রুব দেখলাম বেশ জোরে জোরে পা চালিয়ে এগিয়ে গেল। আমিও ওকে অনুসরণ করে হাঁপাতে হাঁপাতে ওর পিছন পিছন ছুটলাম। আরও কত দূর যেতে হবে কে জানে। ঘড়ির দিকে তাকাতেও ভয় লাগছিল আমার, তবুও সাহস করে তাকালাম। দেখেই শিউরে উঠলাম। 12:08 বাকি, তার মানে 13 মিনিট অবশিষ্ট আমাদের হাতে। হঠাৎ ধ্রুব আমায় উত্তেজিত গলায় বলল, দেখতে পাচ্ছেন কুশলবাবু? আমি ভালো করে সামনের দিকে চেয়ে দেখলাম পূর্ণিমার ঝলমলে চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের থেকে বেশ কিছুটা দূরে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। ধ্রুব সেদিকে লক্ষ্য করে দৌড়তে শুরু করলো, আর ওকে লক্ষ্য করে ছুটতে শুরু করলাম আমি। প্রায় 10 হাতের দূরত্বে এসে ধ্রুব দাঁড়িয়ে গেল। ওকে দেখে আমিও দাঁড়ালাম, আর সামনের দিকে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। শুভম খালি গায়ে পাথরের মতো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, আর সুন্দরী নুবিয়া শুভমের গাল, বুক, গলা, পেট তার ধারালো নখের আঁচড়ে চিড়ে দিচ্ছে। তারপর সেই রক্তের মধ্যে নিজের ঠোঁট বোলাচ্ছে, পাগলের মতো চুম্বন করছে সেই ক্ষতস্থানে। এই বীভৎস দৃশ্য দেখে আমার মাথাটা
কেমন যেন ঘুরে গেল। দাঁড়িয়ে থাকার শক্তি যেন আমার লোপ পেল। ধ্রুবর দিকে তাকিয়ে দেখলাম ও বালিতে বসে ভেড়ার মাথাটা নিজের সামনে রেখেছে। আমিও ওর পাশে গিয়ে বসলাম। এইবার ধ্রুব ভেড়ার কাটা মাথাটার ওপর কিছু বালি দিল। তারপর জামার পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে নিজের হাতটা কিছুটা কেটে ফেলল। হাতের রক্ত টপ টপ করে কয়েক ফোঁটা ভেড়ার মাথায় ফেলতেই হাঁটু মুড়ে 2 হাত আকাশে তুলে চিৎকার করে উচ্চারণ করলো এক আরবিক মন্ত্র। ঘড়িতে সময় তখন 12টা বাজতে 5 মিনিট। ধ্রুবর মন্ত্রগুলো শুনেই নুবিয়া ঘুরে তাকালো আমাদের দিকে। উফ, কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! ওর সুন্দর সবুজাব চোখ তখন ক্রোধে হিংস্র নেকড়ের মতো লাল হয়ে গেছে। মনে হচ্ছে যেন চোখের ভিতর জ্বলন্ত লাভা ফুটছে। আচমকা বালির ঘূর্ণি ঝড় শুরু হলো, আর মুহূর্তের মধ্যে আমি আর ধ্রুব বালির ঝড়ে সম্পূর্ণভাবে ঢেকে গেলাম। বাধ্য হয়ে ধ্রুবকে মন্ত্রপাঠ থামাতে হলো। মন্ত্র থামার সাথে সাথেই ঝড়ও থেমে গেল। কুটিল হাসি হাসল নুবিয়া। আমি তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকালাম। 12টা বাজতে 2 মিনিট বাকি। উফ, আমার দমটা আটকে আসছে ক্রমশ। কিন্তু ধ্রুব হার মানার মানুষ না। ও আবার সেই একই ভঙ্গিতে বসে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলো। কিন্তু মিনিট খানেকও করতে পারলো না টানা। তার আগেই নুবিয়ার ক্রূর চোখের ইশারায় মরুভূমি থেকে একটা পাথর তীব্র বেগে ছুটে এসে আঘাত করলো ধ্রুবর কপালে। বালিতে মুখ থুবড়ে পড়ে গেল ধ্রুব। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম ওর কপাল থেকে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে। কোনো মতে টেনে তুললাম ধ্রুবকে। ওর অসহায় মুখ দেখে খুব মায়া লাগছিল আমার। নুবিয়া খিলখিলিয়ে হেসে উঠল। সেই হাসির ভয়ঙ্কর শব্দ যেন মরুভূমিতে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসতে লাগলো। ধ্রুবকে ঘড়ির সময়টা দেখালাম। রাত 12টা বেজে 1 মিনিট। সময় দেখে ওরও চোয়াল শক্ত হয়ে উঠল। পুনরায় একই ভঙ্গিতে বসে পড়ল, কিন্তু এবার একটা অদ্ভুত কাজ করলো। চিৎকার করে বলতে লাগলো, হে আমুনিস, তোমার নুবিয়া মুক্তি চায়। তুমি নুবিয়াকে কাচের কফিন থেকে মুক্তি দিতে চেয়েছিলে, সেই সময় উপস্থিত। ওকে ভালোবেসে আদর করে চুম্বন করো। তোমার চুম্বনেই ওর মুক্তি হবে। দাঁড়িয়ে থেকো না আমুনিস, চুম্বন করো ওকে। এইবার দেখলাম ধ্রুবর কথায় মৃদু কেঁপে উঠল শুভম। ধীরে ধীরে 2 হাত বাড়িয়ে শুভম কাছে টেনে নিল নুবিয়াকে। গলায়, বুকে, ঘাড়ে চুম্বনে চুম্বনে ভরিয়ে তুলল তাকে। নুবিয়াও যেন ক্রমশ কাহিল হয়ে পড়ছিল শুভমের ভালোবাসায়। নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিল ওর কাছে। শুভম পরম আদরে নিজের ঠোঁটে ভরে নিল ওর ঠোঁট। শুরু হলো এক দীর্ঘ চুম্বন। এই সময়েরই যেন অপেক্ষায় ছিল ধ্রুব। দ্রুত শুরু করলো মন্ত্রোচ্চারণ। মন্ত্র যত এগোতে থাকলো, নবিয়ার দেহ থেকে ক্রমশ ধুলো উঠতে শুরু করলো। মন্ত্রের সাথে সাথে পা, কোমর সব একে একে হাওয়ায় ধুলো হয়ে উড়ে যেতে লাগলো, আর নুবিয়া সম্পূর্ণভাবে ধুলো হয়ে মিশে গেল হাওয়ায়। ঘড়িতে সময় দেখাচ্ছে 12টা বেজে 5 মিনিট। শুভমের দিকে তাকিয়ে দেখলাম ও রক্তাক্ত অবস্থায় বালিতে পড়ে রয়েছে। পূর্ণিমার ঝলমলে চাঁদের আলোয় দূরে 2টো পিরামিড দেখা যাচ্ছে। ধ্রুব আমার দিকে তাকিয়ে বলল, দেখুন, এই ছবিটাই শুভম এঁকেছিল। জানেন কুশলবাবু, এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যেগুলো উদ্ঘাটন না হওয়াই শ্রেয়। এই শুভম সত্যি আমুনিস কিনা সেই তর্কটাও না হয় এবার বালিতেই চাপা পড়ে যাক। আমাদের কাছেও আগেও শুভম ছিল, আর এখনো তাই থাকবে, বুঝলেন কিনা? আমি ধ্রুবর দিকে তাকিয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালাম।
এইবার আমরা শুভমের দিকে এগিয়ে গেলাম। ধ্রুব শুভমের চোখে মুখে জল ছিটিয়ে বলল, আরে শুভম বাবু, এবার উঠে পড়ো। সেদিন তো তুমি আমাদের বললে না, আমরা কিন্তু জেনে গেছি এই 1 মাসের মধ্যে তোমার জীবনে নতুন কি ঘটেছে। সেটা হলো তোমার জীবনে একটি মেয়ের প্রেম এসেছে। পোর্ট্রেটগুলো দেখেছি বাড়িতে, বেশ সুন্দর এঁকেছো। কি ঠিক বললাম তো? তিনজনেই একসাথে হেসে উঠলাম। শেষ হলো আমাদের আজকের নিবেদন কল্যাণ সরকারের লেখা মৃত্যুর অন্তিম চুম্বন। ভার্চুয়াল মিডিয়ায় দাপটে লেখালেখি করার সাথে সাথে লেখক লিখেছেন মৃত্যুর রং কালো নামে একটি বইও। বইটি সংগ্রহের অনলাইন লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অর্ণব, ধ্রুবর চরিত্রে মানব, শুভমের চরিত্রে অর্ঘ্যদীপ, শুভঙ্কর বাবুর চরিত্রে নিলয় ও নুবিয়ার চরিত্রে উষসী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের সাথে যোগাযোগের ঠিকানা রইল নিচের ডেসক্রিপশন বক্সে। আমাদের সীমিত সামর্থ্যের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াতে চাইলে সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সের ইউপিআই আইডি এবং গুগল পে নম্বরে। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে স্ক্যাটার থটস। ততদিন পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।